হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা চলে এসেছি আবার একটি ছোট গল্প নিয়ে প্রেমেন্দ্র মিত্রের ঘনাদা থেকে। আজকের গল্পের নাম দাদা। দিন আর আমাদের কাটতে চায় না। চারটে সুস্থ সবল জোয়ান ছোকরার পক্ষে খানিকটা অবিশ্বাস্য ব্যাপারই বটে। কেন, কলকাতায় কি খেলাধুলো সব বন্ধ হয়ে গেছে? গড়ের মাঠ কি ভাগাভাগি করে নিয়ে লোকে সেখানে দালান কোঠা তুলেছে? ফুটবল, ক্রিকেট, হকি কি দেশ থেকে আইন করে তুলে দেওয়া হলো? না। তবে কলকাতার ছবি ঘরগুলো কি সব বন্ধ? থিয়েটার, বায়োস্কোপ, সভা সমিতি, মজলিস কি আজ শহর থেকে উধাও? না, তা নয়। তবে কলকাতার সাঁতার, কুস্তি, বক্সিং, দৌড়ঝাঁপ সব কি উঠে গেছে? না, সবই আছে, শুধু ঘনাদা মেসে নেই। সত্যিই ঘনাদা মেস থেকে চলে গেছে, একেবারে তল্পিতল্পা গুটিয়ে আমাদের হতবম্ব করে চলে গেছে এবং এ পর্যন্ত আর ফিরে আসেনি। প্রথম দিন দুয়েক আমরা তেমন গ্রাহ্য করিনি। মেসের এমন মৌরসি পাট্টা ছেড়ে ঘনাদা যাবে কোথায়? ফিরে তাকে আসতেই হবে। কিন্তু দেখতে দেখতে 2-10 দিনের জায়গায় 2-4 মাস কেটে গেছে। এখন প্রায় বছর ঘুরতে যায়, তবু ঘনাদার ফেরবার নাম নেই। প্রথম বিস্মিত থেকে আমরা চিন্তিত হয়েছি, তারপর ব্যাকুল হয়ে খোঁজ খবর করেছি এবং শেষে এখন তার ফেরবার সম্ভাবনা সম্বন্ধে হতাশ হয়ে শিবুর ওপর খাপ্পা হয়ে উঠেছি। কারণ ঘনাদাকে মেস ছাড়া করবার মূলে যদি কেউ থাকে তো সে শিবু। কি দরকার ছিল বাপু সেই টুপির কথাটা তোলবার? তেনজিং নোরকে হিলারির সঙ্গে এভারেস্ট চূড়ো জয় করেছেন, সকালের কাগজে খবরটা পড়ে বসবার ঘরে আমরা গুলতানি করছি, এমন সময় ঘনাদা তার টঙের ঘর থেকে নেমে এলেন। কি ব্যাপার হে, এত হইচই কিসের? ঘনাদা তার আরাম কেদারায় গা এলিয়ে শিশিরের দিকে হাত বাড়ালেন। শিশির কৌটো খুলে তাকে সিগারেট এগিয়ে দিচ্ছে যথারীতি। হঠাৎ বলে উঠল, ব্যাপার গুরুতর ঘনাদা, খবরের কাগজে এক্ষুনি একটা প্রতিবাদ পাঠাতে হবে। প্রতিবাদ? কেন হে? ঘনাদা সিগারেটটা তখন ধরাচ্ছেন। প্রতিবাদ নয়, শিবু দোস্তর মতো উত্তেজিত। এ তো জালিয়াতি, এ তো চুরি, এ তো মানহানি। রহস্যটা আমরাও তখন ধরতে পারিনি। ঘনাদা সিগারেটে প্রথম টানটা দিয়ে এতক্ষণে একটু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, মানহানি আবার কার? আপনার। শিবু বোমাটি ছাড়ল। আমার? ঘনাদার সিগারেটে দ্বিতীয় টানটা ভালো করে দেওয়া হলো না। হ্যাঁ, আপনার। আমরা প্রতিবাদ করব, নালিশ করব, খেসারত আদায় করব। শিবু ঝড়ের মতো বলে চলল। বলে কিনা এভারেস্টে উঠেছে। ব্যাপারটা এতক্ষণে আমরা বুঝেছি এবং ঘনাদাকে আর চোখে দেখে নিয়ে তৈরিও হয়েছি। গৌরী বোকা সেজে জিজ্ঞাসা করল, তুমি কি বলতে চাও এভারেস্টে ওরা ওঠেনি? আলবাত তাই বলতে চাই। শিবু নিজের বাঁ হাতে চেটোর ওপরই ডান হাতে ঘুষি মারল। তোমার এরকম সন্দেহের কারণ? শিশির গম্ভীরভাবে শুধলে। কারণ? শিবু নাটকীয়ভাবে সকলের দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বললে, কারণ টুপি। টুপি? আমরা যেন আকাশ থেকে পড়লাম। হ্যাঁ, ঘনাদার টুপি। শিবু ব্যাখ্যা করে বুঝিয়ে বলে, এভারেস্টে উঠলে সে টুপি পেত না, আর সে টুপি পেলে এভারেস্টে প্রথম উঠবার বাহাদুরি আর করত। ঠিক ঠিক, আমরা সবাই সায় দিলাম। কাগজে এক্ষুনি ঘনাদার নাম দিয়ে একটা চিঠি পাঠাতে হবে। আমরাই লিখে দিচ্ছি, ঘনাদা শুধু একটা সই। ঘনাদা সিগারেটে তৃতীয় টান আর দেওয়া হলো না। তিনি আরাম কেদারা থেকে কি একটা কাজের নাম করে উঠে পড়লেন। সেই যে উঠে বেরিয়ে গেলেন, আর যে ফিরবেন কখন কি জানি। ঘনাদার অভাবে মেস আমাদের অন্ধকার। আড্ডায় এসে আমরা বসি, বিরল মুখে এক এক করে আবার উঠে যাই, কিছুই আর জমে না। হঠাৎ সেদিন সন্ধে এই ঢিমে আসর একটু চঞ্চল হয়ে উঠল। ঘনাদার তেতলার ঘরখানা এ পর্যন্ত খালিই আছে। প্রথম নিজেদের গরজে আমরা কাউকে সেখানে ঢুকতে দিইনি।
কিন্তু গত 2-1 মাস ধরে মেসের অন্য বোর্ডারদের মুখ চেয়ে নিজেদের জেদ ছেড়ে দিতে হয়েছে। ঘনাদার আসবার কোনো ভরসাই নেই। মেসের ক্ষতি করে কতদিন একটা ঘর আটকে রাখা যায়? এখনো কেউ ঘর দখল করেনি, কিন্তু লোকে আসা যাওয়া করছে। কিন্তু হঠাৎ ওপরে সেই ঘরে কিসের শব্দ? জিনিসপত্র নাড়ার না। পরস্পরের মুখ চাওয়াচাওয়ির পর শিবুই আগে বারান্দায় গিয়ে একবার ওপরে উঁকি দিয়ে এলো। হ্যাঁ, ওপরের ঘরে আলো জ্বলছে। কাউকে আর কিছু বলতে হলো না। হুড়মুড় করে সবাই একসঙ্গে সিঁড়ি দিয়ে ওপরে গিয়ে উঠলাম। ঢোকবার আগে ঘরের ভেতর থেকে ডাক এলো, আসুন আসুন। ঘরের চৌকাঠেই থমকে দাঁড়ালাম সবাই। এ তো ঘনাদা নন। আসুন আসুন, ভেতরে আসুন। ভদ্রলোক অমায়িক। ঘনাদা রোগা, লম্বা, শুকনো, এনে মোটা বেটে এবং দিব্য গোলগাল। কিন্তু তবু কোথায় যেন মিল আছে। সে মিল ভালো করেই কিছুক্ষণ পরে টের পেলুম। কিন্তু তখন দরজায় আমাদের অবস্থা নজোজও নতস্তৌ। আমতা আমতা করে বললাম, না, ভেতরে যাব না, আমরা আসি। আসবেন কি বিলক্ষণ ছোটাছুটি করে এসে দরজা থেকেই ফিরে যাবেন? ব্যাপারটা একটু বিসদৃশ্যই বটে। এসে যদি চলে যাই তাহলে এত হন্তদন্ত হয়ে আসবার মানেটা কি? তবু কাচুমাচু হয়ে বোঝাবার একটু চেষ্টা করলাম। না, মানে আমরা ভেবেছিলাম আমাদের ঘনাদা এ ঘরে থাকতেন কি না। ঘনাদা? ভদ্রলোক যেন চিন্তিত। আমরা বুঝিয়ে বললাম, হ্যাঁ, নাম ঘনশ্যাম দাস। এই মেসে অনেক দিন ধরে ছিলেন কি না। হঠাৎ হো হো হাসিতে আমরা চমকে উঠলাম। ভদ্রলোক বেশ কিছুক্ষণ হেসে নিয়ে তারপর বললেন, ঘন্টা। ঘন্টা? আমরা তাজ্জব। হ্যাঁ হ্যাঁ, আমাদের ঘন্টা। ভদ্রলোক এবার আরও একটু বিশদ হলেন। আপনারা যাকে ঘনাদা বলতেন সেই হলো আমাদের ঘন্টা। হ্যাঁ, মনে পড়েছে বটে। ঘন্টা এইরকম একটা মেসে কোথায় থাকতো বলেছিল। তার গল্প টল্পও 2-4টে শুনেছি। আপনি ঘনাদাকে চিনতেন? আমরা উদ্গ্রীব। চিনতাম বই কি। ভদ্রলোক হঠাৎ দীর্ঘশ্বাস ফেললেন। হ্যাঁ, কিন্তু ঘন্টা তো আর ফিরবে না। ফিরবে না কেন? আমরা ঘরের ভিতর তখন ঢুকে পড়েছি। কানের প্লাগ খুলে গেল যে। কানের প্লাগ? খালি তক্তপোষটায় কখন সবাই বসে পড়েছি টেরও পাই নাই। ব্যাকুলভাবে জিজ্ঞাসা করলাম, কানের প্লাগ খুলে গেল মানে? মানে মানে বোঝাতে অনেক দূর যেতে হবে। ভদ্রলোক চিবুক ও বুকের মাঝে প্রায় অদৃশ্য গলাটায় হাত বুলিয়ে কড়ি কাঠের দিকে মুখ তুলে অনেক দূরেই যেন দৃষ্টি মেলে শুরু করলেন। দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হয়েছে। এদিকে ইংরেজ মার্কিন, ওদিকে রুশ। কে আগে বার্লিন দখল করবে তার পাল্লায় রুশদের জিত হয়েছে। বার্লিন একটা ধ্বংসপুরী। ইংরেজ মার্কিনের বোমা আর রুশদের গোলায় শহর গুঁড়ো হয়ে যে ধুলো উড়েছে আকাশে, তাই তখনও থিতইনি। দিনের বেলাতেই যেন ঝাপসা কুয়াশার অন্ধকার। ভয়ে ভয়ে পথ চলতে হয়। কোথাও কোনো নড়বড়ে ছাদ কি দেওয়াল মাথায় ভেঙে পড়ে তার ঠিক নেই। কাইজার উইলহেলম স্টার্স। চমকে উঠবেন না, ওটা রাস্তার নাম। তা থেকে বেঁকে একটা সরু গলি রাস্তায় চলেছি সেদিন। এমন সময় চমকে উঠলাম। দাদা! কাতর ডাকটা আমার পেছন থেকেই, কিন্তু চমকালাম। আওয়াজ শুনে নয়, ওই দাঁত ভাঙা ভাষার দেশে দাদা বলে বাংলায় কে ডাকতে পারে তাই ভেবে। ফিরে তাকিয়ে দেখি আমাদের ঘন্টা। অকাজে বেপোর জায়গায় বেঘরে পড়তে তার জুড়ি নেই। বিরক্ত হয়েই বললাম, তুমি আবার এখানে কোথা থেকে হে? ঘন্টা ছুটে এসে আমার হাত দুটো বাড়িয়ে ধরে বললে, সব কথা পরে বলবো দাদা, এখন আমায় বাঁচাও। দিব্যি বেঁচেই তো আছো দেখছি, বাঁচাবো আর কি। বলে বিদ্রুপ করে আবার মায়াও হলো একটু। বললাম, কি ফ্যাসাদ আবার বাঁধিয়েছ শুনি?
ঘন্টা কিছু বলবার আগেই হঠাৎ বড় রাস্তার দিকে মেশিন গান পটপটিয়ে উঠল। চোখের পলক পড়তে না পড়তে ঘন্টা আর সেখানে নেই। এক দৌড়ে রাস্তার ধারে এক বোমা ভাঙা বাড়ির শুকনো এক চৌবাচ্চায় গিয়ে তখন সেধিয়েছে। সেখানে গিয়ে ধরতেই কাঁপতে কাঁপতে বললে, ফ্যাসাদ দাদা ওই। অবাক হয়ে বললাম, আরে ও তো বেওয়ারিশ বাড়িঘর পেয়ে যুদ্ধের গোলমালে যারা লুটপাটের ফিকিরে আছে তাদের রুশ শান্ত্রীরা গুলি করছে। তোমার ওতে ভয়টা কিসের? ভয় কিসের তো বলে দিলে। আমার চেহারাটা কি লুটেরার বদলে দেবদূতের মতো যে শান্তিরা আমার ছেড়ে কথা কইবে? ঘন্টার কাঁদুনি শুনেই হাসি পেল একটু। বললাম, চেহারা তোমার যাই হোক না, মিলিটারি পাস তো আছে। হ্যাঁ, মিলিটারি পাস। আমি কি রুজভেল্ট চার্চিলের ইয়ার না স্টালিনের দোস্ত যে মিলিটারি পাস পাবো? প্রাণটা নিয়ে ইঁদুরের মতো এই কদিন বার্লিন শহরে লুকোবার গর্ত খুঁজে ছুটোছুটি করছি। কখন ধরা পড়ি কে জানে। এবার পিঠ চাপড়ে তাকে সাহস দিয়ে বললাম, আচ্ছা ভয় নেই, মিলিটারি পাসের ব্যবস্থা তোমায় করে দেব। কিন্তু মরতে এই শহরে এমন সময় কেন এসেছিলে বলো তো? ভরসা পেয়ে ঘন্টা তখন একটু চাঙ্গা হয়েছে। বললে, বেশি কিছু নয় দাদা, একটা হিসেবের কল, তার একটু সুলুক সন্ধান নিয়ে যেতে পারলেই মোটা বকশিস পেতাম। কিন্তু কারিগর সমেত সে কল এখন রুশদের গোলায় কোন পাতালে চাপা পড়েছে কে জানে। না হেসে আর পারলাম না। বললাম, সাগর ডিঙোতে তোমার মতো ব্যাংকে যারা পাঠিয়েছে তাদেরও বলিহারি। আরে ওটা সামান্য হিসেবের কল নয়, পৃথিবীর অষ্টম আশ্চর্য ইলেকট্রনিক ব্রেন আর ও যন্ত্র যিনি তৈরি করে বিজ্ঞানের জগতে যুগান্তর এনেছেন তার নাম হলো ডক্টর বেনার। ওদিকে মিত্রশক্তি আর এদিকে রাশিয়া তাকে পাবার জন্য অর্ধেক রাজত্ব এক্ষুনি দিতে প্রস্তুত। কিন্তু পাবে কোথায়? সে গুড়ে বালি। ডক্টর বেনার মারাও যাননি, তার যন্ত্র কোথায় চাপা পড়েনি। মিত্রশক্তি যেদিন নরমান্ডির কূলে নেমেছে 3টে স্পরকেল সাবমেরিনে তার যন্ত্রপাতি সরঞ্জাম চড়িয়ে, সেই দিনই তিনি উধাও। হতভম্ব হয়ে ঘন্টা এবার শুধলে, এত কথা তুমি জানলে কি করে দাদা? কি উত্তর আর দেব? হেসে বললাম, এই বার্লিন শহরে ঘাস কাটতে কি আর অলি গলি ঘুরে বেড়াচ্ছি মনে করো? ঘনাদার দাদা সত্যি একটু হেসে এবার থামলেন। বদ অভ্যাস যাবে কোথায়? শিশির সিগারেটের টিনটা আপনা থেকেই তখন বাড়িয়ে দিয়েছে। দাদা কিন্তু সেটিকে মোলায়েমভাবে প্রত্যাখ্যান করে প্রকাণ্ড এক ডিবে থেকে সশব্দে একটি নস্যি নিয়ে নাক মুছলেন। ডক্টর বেনারকে তারপর আর পাওয়া গেছে? গৌড়ের আর তর সইছে না, আমাদেরও অবশ্য তাই। বলছি, সবই বলছি, কিন্তু তার আগে ডক্টর বেনারের যন্ত্রটার একটু পরিচয় দেওয়া দরকার। বড় বড় অফিসের ক্যালকুলেটিং মেশিন দেখেছেন? 2 ঘন্টার অঙ্ক 1 সেকেন্ডে সব কষে দেয়। গায়ের কামারশালের সঙ্গে টাটার কারখানার যা তফাৎ, এই ক্যালকুলেটিং মেশিনের সঙ্গে ডক্টর বেনারের ইলেকট্রনিক ব্রেনের তাই। 7-7টা অঙ্কের শুভঙ্কর 7 বছরে যে অঙ্কের শেষ পায় না, এই ভুতুরে যন্ত্র তা 7 সেকেন্ডে কষে দিতে তো পারেই, তাছাড়া কি যে পারে না তা বলাই শক্ত। মিত্রশক্তি আর রাশিয়া হন্যে হয়ে ডক্টর বেনারকে এই জন্যই খুঁজছে। বিজ্ঞানের যত আশ্চর্য আবিষ্কার তত সূক্ষ্ম জটিল তার অঙ্ক। ডক্টর বেনারের ভুতুরে যন্ত্র যারা দখলে পাবে, অন্য পক্ষকে তারা 500 বছর পিছিয়ে ফেলে যেতে পারবে। কিন্তু কোথায় ডক্টর বেনার, আর কোথায় তার ভুতুরে কলের মাথা? যুদ্ধ শেষ হলো। দুদলের চর গুপ্তচরেরা দুনিয়া তোলপাড় করে ফেললে, কিন্তু ডক্টর বেনার নিপাত্তা। আটলান্টিকের তলাতেই কোথাও স্পরকেল ডুবো জাহাজগুলি সমেত তিনি ডুবেছেন। এই ধারণায় শেষ পর্যন্ত সকলের হতো, যদি না। ঘনাদার দাদা একটু থেমে আমাদের অবস্থাটা একটু লক্ষ্য করে নিয়ে আবার শুরু করলেন।
যদি না নরওয়ের কটা তিমি ধরা জাহাজ পরপর অমন নিখোঁজ হতো। আজকাল তিমি ধরা জাহাজ তো তখনকার পালতোলা মোচার খোলা নয়, সে জাহাজকে জাহাজ, আবার কারখানাকে কারখানা। আস্ত তিমি ধরে গালে পুড়ে তেল চর্বি থেকে ছাল চামড়া হাড় মাংস সব সেখানে আলাদা করে বার করবার বন্দোবস্ত আছে। তার হারপুন কামান যেমন আছে, বেতার যন্ত্র আছে, তেমনি বিপদে পড়লে খবর পাঠাবার। সেরকম জাহাজ নেহাত চুপি সারে টুপ করে ডুবতে পারে না, একটু কান্নাকাটি শোনা যাবেই। ব্যাপারটা কি জানবার জন্য কেঁচো খুঁড়তে একেবারে গোকরোর গর্তে গিয়ে পৌঁছলাম। ব্যাফিন আইল্যান্ডের দক্ষিণ পশ্চিম কোণে ফ্রসিবার্বে, সেইখানে ছোট্ট এক বেনামি দ্বীপ। ভাড়া করা একটা মোটর লঞ্চে সেখানে যখন গিয়ে উঠলাম তখন গভীর রাত। রাত অবশ্য সেখানে মাসখানেক ধরেই গভীর। উত্তর মেরুর কাছাকাছি জায়গা তো, একটা দিন রাতেই প্রায় বছর কেটে যায়। একটা সরু ফাঁড়ির মধ্যে মোটর লঞ্চ ঢুকিয়ে নামলাম তো বটে, কিন্তু সেই আবছা অন্ধকারের রাজ্যে বরফ ঢাকা পাথুরে জায়গায় দুপা গিয়েই ঘন্টা আর যেতে চায় না। ঘন্টা সেই থেকে সঙ্গে আছে বলা বাহুল্য। ঘন্টাকে বোঝাবো কি, নিজেরই তখন কেমন অস্বস্তি হচ্ছে। দুনিয়ার হেন বিপদ নেই যাতে পড়িনি, কিন্তু এ যেন সব কিছু থেকে আলাদা ব্যাপার। ভয়ঙ্কর একটা আতঙ্কই যেন আবছা অন্ধকার হয়ে চারদিকে ছমছম করছে। আকাশ থেকে মাটির তলা থেকে একটা বুক গুড়গুড় করা ভয়ের কাঁপুনি উঠে সমস্ত শরীর হিম করে দিচ্ছে। কিন্তু তা বলে থামলে তো চলবে না। ঘন্টাকে ধমক দিতে যাচ্ছি, এমন সময় চিৎকার করে উঠল, পালালো পালালো! ফিরে দেখি সত্যি একটা আবছা মূর্তি পাথুরে একটা ঢিপির পাশ থেকে ছুটে আমাদের লঞ্চটায় গিয়ে লাফিয়ে ওঠে আর কি। তখনই ছুট, খানিকটা ধস্তাধস্তি। মূর্তিটাকে কাবু করে মাটিতে ফেলতেই সে কাতরে উঠল, ছাড়ো, আমাকে ছাড়ো, যদি বাঁচতে চাও তো এক্ষুনি না পালালে নয়। চোস জার্মান কাতরানি শুনে টর্চটা জেলে তার মুখে ফেলে দেখি, এ কি, এ যে ডক্টর বেনার, কিংবা তার ভূতও বলা যায়। ফ্যাকাশে মুখে যেন রক্ত নেই, শরীরে হাড়ের ওপর শুধু চামড়াটা আঁটা। অবাক হয়ে গেলাম। কি ব্যাপার ডক্টর বেনার, আপনার খোঁজে জমের এই উত্তর দৌড়ে এলুম, আর আপনি পালাচ্ছেন কেন? সব বলবো, আগে লঞ্চে উঠে বেরিয়ে পড়ো, তারপর। আমি কিন্তু নাছোড় বান্দা, সব কথা না শুনে নট নরণচরণ, নট কিচ্ছু। নিরুপায় হয়ে যত তাড়াতাড়ি সম্ভব ডক্টর বেনার তারপর যা বললেন তা শুনে আমরা দুনিয়ায় এরকম তাজ্জব ব্যাপার কখনো কেউ শোনেনি, কল্পনা পর্যন্ত করেছে কিনা সন্দেহ। ডক্টর বেনার আটলান্টিকে ডোবেননি, 3টে সাবমেরিন নিয়ে অনেক ভেবে চিনতে এই জমের অরুচি দ্বীপে এসে উঠেছিলেন। যেসব লোকজন সঙ্গে এনেছিলেন তাদের দিয়ে কয়েক বছর ধরে ধীরে ধীরে তিনি তার আশ্চর্য কলের মাথা তারপর বসিয়েছেন। এমন সব উন্নতি তাদের সে কলের করেছেন যে জার্মানির যে যন্ত্র তখনই পৃথিবীর বিষয় ছিল তা এর কাছে ছেলে খেলা হয়ে গেছে। এই এক দানবীয় কলের মাথা দিয়ে সমস্ত পৃথিবী তিনি জয় করবেন, শাসন করবেন, এই তার জেদ। এ কলের মাথা শুধু অঙ্ক কষে না, ভাবে, আর যে কোনো বিষয় ভেবে যে সিদ্ধান্তে পৌঁছয় তা নির্ভুল। পৃথিবীর সব দিকে সমস্ত বৈজ্ঞানিকদের মাথা একত্র করলেও এর তুলনায় তা সমুদ্রের কাছে ডোবা। সৃষ্টি রহস্যের বড় বড় কুটকাচাল তো বটেই, ছোটখাটো তুচ্ছ বিষয়েও তার বুদ্ধির প্যাচ একেবারে করে দেয়। এই দানবীয় কলের পরামর্শ পেলে মানুষের সভ্যতা গরুর গাড়ির তুলনায় একেবারে রকেটে উড়ে এগিয়ে যাবে। শুধু কটা কল টিপলেই হলো। আলাদিনের পিদ্দিম
এর কাছে কিচ্ছু নয়। ডক্টর বেনার হাতে স্বর্গ পেয়ে যখন ধরাকে সরা দেখছেন, এমন সময় একদিন বিনা মেঘে বজ্র পড়েছে। ডক্টর বেনার আতকে উঠে একদিন টের পেয়েছেন যে তিনি কলকে নয়, কলই তাকে চালাচ্ছে। কল টিপে ভাবালে যে ভাবতো সে যন্ত্র কেমন করে স্বাধীন হয়ে উঠেছে। আর সে স্বাধীনতার মানে কি? নিজের ভাবনা নিজেই শুধু ভাবে না, এমন অদৃশ্য আশ্চর্য শক্তি তার ভেতরে জেগেছে যে তাই দিয়ে ধারে কাছে তুচ্ছ মানুষ যারা থাকে তাদের একেবারে খেলার পুতুল বানিয়ে দেয়। তার সে শক্তির কাছে কারো রেহাই নেই। মানুষ তাকে দিয়ে এতদিন প্রশ্নের উত্তর জেনেছে, এখন সে মানুষকে প্রশ্ন করে তার সব কিছু জানবে, যেমন খুশি চালাবে। এই তার দানবীয় খ্যাপামি। হাতে ছুরি পেলে দুরন্ত ছোট ছেলের যেমন সব কিছু কেটে সুখ, এ যন্ত্রের তেমনি পৈশাচিক বিলাস। প্রশ্ন করায় এবং প্রশ্ন শোনায়, সময় যেন তার কাটে না। আর কিছু যখন নেই তখন খালি প্রশ্ন করতে হবে তাকে, প্রশ্নের পর প্রশ্ন, আর পট তার উত্তর দিয়ে তখন সে চাইবে আবার প্রশ্ন। জিজ্ঞাসা করবার মতো প্রশ্ন খুঁজতে খুঁজতে হয়রান হয়ে উন্মাদ হয়ে ডক্টর বেনারের সঙ্গীরা একে একে সব শেষ হয়ে গেল। কটা তিমি ধরা জাহাজ কি কুক্ষণে এখানে এসে পড়েছিল। তাদের লোক লস্কর সব দুদিনেই কাবার। পালাবার উপায় নেই তার হাত থেকে। অদৃশ্য অজানা শক্তিতে এ দ্বীপের 10 মাইলের মধ্যে যে কেউ আছে তার কাছে বাঁধা। ডক্টর বেনার তার জীবনের সমস্ত বিষয়ে পাণ্ডিত্য হাটকে কোনো রকমে প্রশ্নের পর প্রশ্ন জুগিয়ে এখনো টিকে ছিলেন, কিন্তু তার সমস্ত পুঁজিও শেষ। এখনই আর রক্ষা নাই না পালালে। সব শুনে জিজ্ঞাসা করলাম, কিন্তু অদৃশ্য শক্তিতে যদি বাঁধা হন তাহলে আপনি পালাচ্ছেন কি করে? আমরাই বা কিছু বুঝতে পারছি না কেন। ডক্টর বেনার বললেন, নেহাত দৈবাত একটা সুযোগ পেয়ে একটা তার আমি আলগা করে দিতে পেরেছি আজ। কলের মাথা তাই খানিকক্ষণের জন্য বিকল হয়ে আছে, কিন্তু সে বেশিক্ষণ নয়, এক্ষুনি হয়তো শুধরে নিয়ে চাঙ্গা হয়ে উঠবে। তাহলে উপায়? উপায় এক্ষুনি লঞ্চ চালিয়ে বেরিয়ে পড়া। কিন্তু 10 মাইল পার হওয়ার আগেই যদি ওই দানব জেগে ওঠে? আরও একটা উপায় করেছি। ডক্টর বেনার পকেট থেকে কটা ছোট ইলেকট্রনিক প্লাগের মতো জিনিস বের করে আমাদের হাতে দিয়ে বললেন, শিগগির এইগুলো 2 কানে গুঁজে দিন। পরীক্ষা এখনো হয়নি, তবে আমার ধারণা কলের মাথার অদৃশ্য শক্তি কানের ভেতর দিয়েই আমাদের মগজে হুকুম চালায়। আমার গোপনে তৈরি এ প্লাগ সে শক্তিকে খানিকটা ক্ষীণ করে দিতে পারবে। মোক্ষম সময়েই প্লাগের ঠুলি দুটো হাতে পেয়েছিলাম। শরীরে হ্যাঁচকা টানি যেমন হয়, হঠাৎ মাথায় ঠিক তেমনি একটা প্রচণ্ড ঝাঁকুনি খেয়েই বুঝলাম দৈত্য মাথা জেগেছেন। তৎক্ষণাৎ ঠুলি দুটো 2 কানে গুঁজলাম, কিন্তু ঠুলিতে কি আটকায়? মনে হলো কে যেন আমার মগজে ভর করে প্রাণপণে আমায় কোথায় টানছে। ঠুলির দরুন টানটা একটু কম, এই যা পড়ি কি মরি। 3 জনে লঞ্চে গিয়ে উঠে ইঞ্জিন চালিয়ে দিলাম। কানের ঠুলি যেন অদৃশ্য টানে ফেটে বেরিয়ে যাবে। লঞ্চ তখন চলছে এই ভাগ্য, কিন্তু আহাম্মকের মরণ যাবে কোথায়? কানের যন্ত্রণাতেই বোধহয় ঘন্টা একটা কানের ঠুলি একবার একটু খুলতেই আর দেখতে হলো না। ধর ধর করতে করতে ঘন্টা লঞ্চ থেকে জলে লাফিয়ে পড়ল। আমাদের লঞ্চ তখন তীর বেগে বার দরিয়ায় চলেছে। ঘন্টার সঙ্গে সেই শেষ দেখা। হঠাৎ কাশির শব্দে আমরা ফিরে তাকিয়ে একেবারে আমরা যদি হয়ে থাকি তো আমাদের নতুন দাদা একেবারে হাড়গোড় ভাঙা কোনো রকমে শুকনো গলায় ঢোক গিলে বললেন, এ কি ঘনশ্যাম, তুমি কি কখন এলে? ঘনাদার মুখে কোনো ভাবান্তর নেই। গম্ভীরভাবে বললেন, তা এসেছি অনেকক্ষণ। কিন্তু তুমি তো...
নতুন দাদার কথাটা আর শেষ হলো না। ঘনাদা বললেন, হ্যাঁ, অক্ষত শরীরেই ফিরে এসেছি কাজ শেষ করে। কি করে ঘনাদা, কেমন করে? আমরা একসঙ্গেই বোধহয় চেঁচিয়ে উঠলাম। ঘরে তক্তপোষ ছাড়া আর বসবার জায়গা নেই। তারই একধারে বসে শিশিরের এগিয়ে দেওয়া টিন থেকে একটা সিগারেট নিয়ে হাতের উপর ঠুকতে ঠুকতে ঘনাদা তাচ্ছিল্যের স্বরে বললেন, অত অবাক হওয়ার কি আছে? এমন শক্ত ব্যাপার তো কিছু নয়। তাকে স্রেফ একটি প্রশ্ন গিয়ে করলাম, ব্যাস, তাতেই খতম। কি প্রশ্ন ঘনাদা? ঘনাদা বললেন, প্রশ্ন আর কি, জিজ্ঞাসা করলাম গাছ আগে না বীজ আগে। সে তাই ভাবছে, ভাবতে ভাবতে এতদিনে শেষও হয়ে গেছে বোধহয়। হঠাৎ জোর করে ঘনাদার পায়ের ধুলো নিয়ে আমাদের নতুন দাদা ঘর থেকে বেরিয়ে গেলেন। শুনছিলেন প্রেমেন্দ্র মিত্রের লেখা দাদা। কেমন লাগলো গল্প অবশ্যই জানাতে ভুলবেন না। পরের দিন হাজির হব আবার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।